জাপান ফেস্ট 2021-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাপান ফেস্ট আর স্টেজে দাঁড়িয়ে আছি আমি একা। এর কারণটা কি শুরুতে একটু জানিয়ে দিই। প্রতি বছর জাপান ফেস্ট অর্গানাইজ করা হয় আমাদের দেশে। জাপানিজ এম্বাসি থেকে আয়োজন করা হয় জাপান ফেস্ট, কিন্তু প্যান্ডেমিকের কারণে এবার আসলে বড় পরিসরে আয়োজন করা সম্ভব হচ্ছে না বলেই ছোট পরিসরে আমরা একটা আয়োজন করেছি, যেখানে আমি কিছু গান পরিবেশন করব, বাংলা গান, আমার নিজের গান তো থাকবেই, এছাড়া জাপানিজ গানও আমি পরিবেশন করব এবং আমার সাথে থাকবে অসম্ভব জনপ্রিয় একজন জাপানিজ আর্টিস্ট। আরও থাকবেন বেশ কিছু সারপ্রাইজেস, তার মাঝে একটা হচ্ছে একজন সারপ্রাইজ গেস্ট। ইউজুয়ালি যখন জাপান ফেস্ট হয় তখন অনেক কিছু থাকে, জাপানিজ সংস থাকে, টি সেরেমনি থাকে, তারপরে বনসাই এক্সিবিশন থাকে, অনেক কিছুই থাকে। এবার আমরা অনেক কিছু করতে পারছি না, কিন্তু আমরা একটা ভিডিও কন্টেন্ট বানিয়েছি এমনভাবে যেন আপনারা একটু হলেও জাপান ফেস্টের ফ্লেভারটা আজকের আয়োজন থেকে পান। এবং আমার মনে আছে আমি যখন জাপানে গিয়েছি, বেশ কয়েকবার গিয়েছি, যখন কারোর সাথে পরিচয় হয়, যখন তারা জানতে পারে যে আমি একজন সিঙ্গার সংরাইটার, তখন তারা আমার গান শুনতে চাইলে আমি আসলে এই গানটাই প্রথম শোনাই। এবং এই গানটার কারণে জাপানেও আমার বেশ কিছু ভক্ত শ্রোতা তৈরি হয়েছে। এই জন্য এই গানটা দিয়ে আসলে শুরু করতে চাই। I'll start with আলো। তুমি আর তো কারণ নাও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে, স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন? আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। রোমন্থন করি ফেলে আসা দৃশ্যপট স্বপ্নে আঁকা। লুকিয়ে তুমি কোন সুদূরে, হয়তো ভবিষ্যতের আড়ালে। ঘাসের চাদরে শুয়ে একা, আকাশের পারে জেগে থাকা। তবে আজ এত একা কেন? আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না।
আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। তুমি কখনো তুমি কখনো তুমি কখনো হবে না। জাপানে আমার বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং অনেক অনেক গল্প আছে, এবং প্রত্যেকবারই ফিরে আসার পর আমার মনে হয়েছে আমি নিজেও একটু হলেও বদলে গিয়েছি। এই বদলে যাওয়ার অনেক অনেক গল্পের মাঝে একটা ছোট্ট গল্প বলি। আমার একবার একটা টি সেরেমনিতে যাওয়ার সুযোগ হয়েছিল। টি সেরেমনি নামটা হচ্ছে সাডো। সো টি সেরেমনিটাতে এত সুনিপুণভাবে চা পরিবেশন করা হচ্ছিল এবং তার আগে চা তৈরি করা হচ্ছিল। যিনি পরিবেশন করছিলেন এবং তৈরি করছিলেন, আমি তাকে জিজ্ঞেস করছিলাম, আপনারা এত যত্ন নিয়ে কেন এই কাজটা করেন? ওনার অনেক কথার মাঝে একটা কথা ছিল যে উনি সব জায়গায় শিল্প খুঁজে পান, আর জাপানে আসলে এই ব্যাপারটা খুবই সর্বজনীন। আমার মনে হয় যে যে কাজই তারা করছেন সব জায়গায় আসলে শিল্পের ছোঁয়া তারা কিন্তু সুচারুরূপে খুঁজে নিচ্ছেন। সো আমার মনে হয়েছে আমি তো একজন শিল্পী, আমি হয়তো যখন গান গাই, গান লিখি, আমি তো আসলে শিল্পী সত্তার বহিঃপ্রকাশটাই আমার মাঝে থাকে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমরা যে কোনো কাজই করি তার মাঝেই কিন্তু উই ক্যান ফাইন্ড আর্ট। আফটার দ্যাট এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে যে আমি যে এখন শুধু গান গাওয়ার সময় নিজেকে শিল্পী ভাবি তা না, আমার মনে হয় জীবনের প্রাত্যহিক জীবনের প্রতিটা কাজের মাঝেই কিন্তু আমরা শিল্পের ছোঁয়া খুঁজে নিতে পারি। আর ওই শিক্ষাটা আমার ওই সাডোর এক্সপিরিয়েন্স থেকেই আসে। খুব হয়তো সাধারণ একটা কাজ, আমরা চা খাচ্ছি, সেটাও কিন্তু একটা শিল্পের মতো উজ্জ্বল হয়ে যায়। সো আমার জীবনে এই প্রভাবটা এখনও আছে। এখনও আমি যখন বাসায় বসে চা বানাই অথবা চা খাই, আমি কিন্তু ওই ব্যাপারটা ফিল করি। আমার এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, জীবনে নান্দনিকতা ছড়িয়ে আছে চারিদিকে, জীবনে কলুষতা ছড়িয়ে আছে চারিদিকে, কিন্তু আমাদের যদি শিল্পী মনটাকে আমরা জাগ্রত রাখি প্রতিটা ক্ষণ, তাহলে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা নন্দন তত্ত্বের একটা ভূমিকা দেখতে পাবো। সাদো, চায়ের পরিবেশনা জাপানের আতিথেয়তার সংস্কৃতিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার একটি প্রথা। সাদো শুরুটা 1500 শতকে। বিশিষ্ট টি মাস্টার সেন্নো কিউ এই শিল্পটিকে পরিশোধন করেন এবং আতিথেয়তা ও চা পরিবেশনকারী আর পানকারীর মধ্যে সৃজনশীল সংযোগের উপর গুরুত্ব দিয়ে নতুন করে গড়ে তোলেন। শত শত বর্ষ জুড়ে বিভিন্ন ধারার বিভিন্ন প্রথার চা পরিবেশনের উদ্ভব ঘটেছে। বর্তমানে প্রায় 1.3 মিলিয়ন মানুষ নিয়মিত সাদো চর্চা করে। সাদোর প্রতিটি কাজ একটি নির্দিষ্ট নিয়মে করা হয়, যদিও বিভিন্ন ঘরানার পদ্ধতিতে পার্থক্য রয়েছে। এই শিল্পে সিদ্ধহস্ত হতে দীর্ঘ সময় ও ধৈর্যের প্রয়োজন। শিক্ষার্থীরা মেঝে থেকে উঠে দাঁড়ানোর নির্দিষ্ট ভঙ্গি শিখে এবং কখনোই কোনো প্রবেশস্থল মাড়িয়ে যাবে না। ব্যবহারের আগে প্রতিটি বাটি সাবধানে বিশেষ কাপড় দিয়ে মুছে নেওয়া হয়।
এমনকি কাপড়টি ভাঁজ করারও নির্দিষ্ট নিয়ম আছে। যে চা ব্যবহার করা হয় তা হলো মাচ্চা, সবুজ চা পাতার গুঁড়ো। গরম পানিতে চা মেশানোর সময় ডান হাতে ধরতে হয় বাঁশের তৈরি হুইস্ক, আর বাম হাত দিয়ে ধরতে হয় চায়ের বাটি। এই কাজটি করতে হয় বাহু থেকে পুরো হাত দিয়ে, শুধু কবজি দিয়ে নয়। চা পরিবেশনের সময় পরিবেশনকারী প্রথমে বাটিটিকে ঘুরিয়ে নেন, যাতে সামনের দিকটা অতিথির দিকে ফেরানো থাকে। অতিথি তখন আবার ঘুরিয়ে নেন, যেন সামনের দিক দিয়ে পান না করেন। ব্যবহার্য প্রতিটি জিনিস ধরা থেকে রাখা পর্যন্ত প্রতিটা কাজের নির্দিষ্ট নিয়ম আছে। নিমন্ত্রণকারী চা পরিবেশনের ঘরে ঋতু অনুযায়ী ফুল সাজিয়ে রাখেন। শুধুমাত্র নিবেদিত পুনঃ পুনঃ অনুশীলনেই চা পরিবেশনের উপলব্ধি আনে। অনুশীলনের মধ্য দিয়ে একজন চা পরিবেশনের 4টি মূল মন্ত্র অনুধাবন করতে পারে। চা পরিবেশন কক্ষে ঐকতান। পরস্পরের প্রতি এবং প্রত্যেকটি জিনিসের প্রতি শ্রদ্ধাবোধ। চা পরিবেশনের আয়োজনটি নিজে করার বিষয় নয়, বরং সবার সাথে সংস্থাপনটাই আসল। পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ও মুক্তমনা হবার জন্য একটি ক্ষেত্র তৈরি করাটাই গুরুত্বপূর্ণ। চা পরিবেশনে সবকিছুতেই শুদ্ধতা প্রয়োজন। আমাদের এইসব প্রস্তুতি ও প্রক্রিয়ার উদ্দেশ্য হলো মনকে বিরক্ত করার মতো সকল বিষয় দূর করা। সবকিছুর একটা উদ্দেশ্য আছে, মনকে শান্ত করা ও একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। ঐকতান, শ্রদ্ধা ও শুদ্ধতার সাথে অতিথিরা পৌঁছে যান চতুর্থ মূল মন্ত্রে, প্রশান্তি। এটি প্রতিটি ইন্দ্রিয়কে নাড়া দেয়। চা পরিবেশনের আয়োজন অংশগ্রহণকারী সকলের মধ্যে একটি বন্ধন তৈরির কাজটি এত দক্ষতার সাথে করে বলেই এত চমৎকার। মনকে শান্ত করে, আতিথেয়তার মানসিকতাকে পরিশুদ্ধ করে। 400 বছর ধরে এটিই চা পরিবেশনের আবেদন। চলে যাই আরেকটা গানে। আমার খুব পছন্দের একটা গান, গানটার নাম হচ্ছে প্রেমা তাল। প্রেমে পড়ার পরে যেই অসংলগ্ন চিন্তা মানুষের মাথায় ঘোরাফেরা করে, সেই চিন্তাগুলো নিয়ে গানটা গাওয়া। লেটস স্টার্ট। সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক
নিঃসঙ্গ রোদেলা রাত দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি কোনো এক দুঃসহ যোজনা দিনে বাতি নিভে গেলে করা নেড়েছি তোমার হাতে ধরে কিছু অর্থহীন শব্দ গুনে দেখেছি তোমার প্রেম তুমি হিন্দু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো বৃথায় জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু পাড়ালো ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন প্রেম নিয়ে মাতামাতি শুধু আমি খেতাম কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আছো কাঁদতে পারছি না আমি হিন্দু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে বৃহস্পতি বলয় ঘিরে শনিতে আজ আমি পৌঁছে গেছি তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাব সম্প্রসারণ করেছি হিন্দু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে এবার আর পুরনো গান না, এবার একটা নতুন গান, কিন্তু গানটা লাইভ প্লে করছি না, একটা মিউজিক ভিডিও পরিবেশন করা হবে। মিউজিক ভিডিওটার গল্পটা এরকম: জাপান আর বাংলাদেশের মাঝে যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এত বছরের, এই সম্পর্কটাও 50 বছরে পদার্পণ করবে আগামী বছর। সো আজকের এই জাপান ফেস্টে সেই সম্পর্কটাকে সেলিব্রেট করার জন্য একটা গান আমাকে করবার জন্য অনুরোধ করা হয়, এবং এই গানে যেন এই প্যান্ডেমিকের যে সিচুয়েশনটা, এটাকে যেন আমরা অ্যাড্রেস করতে পারি, এবং এটাকে যেন আমরা এই সময়টাকে যেন ধরে রাখতে পারি একটা অনুপ্রেরণার পাথেয় হিসেবে, সেই কারণেই গানটা আসলে লেখা। খুব রিসেন্টলি লেখা, খুব রিসেন্টলি শুট করে রেকর্ড করে ভিডিওটা করা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং বাংলাদেশ এবং জাপানের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব অটুট রাখার পেছনে আমরা যেন এই গানটাকে বারবার শুনি, সেই কামনা থাকবে। সো গানটা দেখে ফেলি।
মানচিত্রের দূরত্ব, সাগর মরুভূমি পেরিয়ে দুটো পতাকা একই প্রতিচ্ছবি, জাতি ধর্ম বর্ণ ছাপিয়ে সবুজ আর লালে রাঙানো সুজলা সুফলা দেশ। জ্ঞান আর প্রযুক্তির শিখরে থাকা লাল সাদার দেশ। বন্ধুত্বের বন্ধন প্রজন্ম থেকে প্রজন্মে, সহযোগিতার আশ্বাস দিন বদলের সোপানে। বন্ধুত্বের বন্ধন প্রজন্ম থেকে প্রজন্মে, সহযোগিতার আশ্বাস দিন বদলের সোপানে। সুদিনে কি দুর্যোগে একতা বন্ধ এলো রেছে, অদৃশ্য পরজীবীর মুখোমুখি তাকে পরাস্ত করেছি। কাছের মানুষগুলোকে দূর থেকে ভালোবেসেছি, মুখে এঁটেছি মোরা সুস্থতার বন্ধনে। সুমুখ যোদ্ধারা প্রতিক্ষণে সবারই যে পাশে, সামাজিক দূরত্বের ত্যাগ মোদের নিজাবাসে। বন্ধুত্বের বন্ধন প্রজন্ম থেকে প্রজন্মে, সহযোগিতার আশ্বাস দিন